দাদার রেখে যাওয়ার সম্পত্তি মানে এজমালি বা যৌথ সম্পত্তি নিয়ে ঝামেলা, এটা কিন্তু অনেক পরিবারেরই একটা কমন সমস্যা। প্রায়ই দেখা যায় এই নিয়ে কত আইনি জটিলতা তৈরি হয়। তো প্রশ্নটা ছিল, কিভাবে এই জটিলতা থেকে বেরিয়ে এসে নিজের ন্যায্য অংশটা বুঝে পাওয়া যায়? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই একদম সহজ করে ধাপে ধাপে বোঝার চেষ্টা করব বাংলাদেশের আইন ঠিক কি বলে। দেখুন, এই একটা প্রশ্ন, আমার ভাগের সম্পত্তি কই, এই প্রশ্নটা কিন্তু একটা পরিবারের শান্তি পর্যন্ত নষ্ট করে দিতে পারে। আসল সমস্যাটা হয় কোথায় জানেন? যখন আমরা আইনগত প্রক্রিয়াটা ঠিকভাবে জানি না, তখন শুধু কনফিউশন বাড়ে না, শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব, যা অনেক দূর পর্যন্ত গড়ায়। তো চলুন আর দেরি না করে আজ আমরা একসাথে এই সমস্যার একটা সঠিক সমাধানের পথ খুঁজে বের করি। আচ্ছা, এই যে আমরা আইনি যাত্রাটা শুরু করতে যাচ্ছি, তার একটা রোডম্যাপ তো থাকা দরকার, তাই না? চলুন এক ঝলকে দেখে নিই আমরা কোন কোন ধাপ পার করব। আমরা শুরু করব একেবারে বেসিক থেকে, মানে এজমালি সম্পত্তি জিনিসটা আসলে কি সেটা বুঝব। তারপর দেখব ভাগাভাগির জন্য কি কি সিনারিও হতে পারে, আর সেই অনুযায়ী পথই বা কোনটা ধরতে হবে। ভাগ হয়ে যাওয়ার পরেও কিন্তু কাজ শেষ না, তখন কি করতে হবে সেটাও জানব। আর সব শেষে কিছু খুব জরুরি আইনি সতর্কতা নিয়ে কথা হবে, যেগুলো জানা থাকলে ভবিষ্যতের অনেক বড় বিপদ থেকে বাঁচা সম্ভব। যে কোনো কিছু বোঝার আগে তার গোড়ার টার্মটা জানা জরুরি। আমাদের পুরো আলোচনার মূলে কিন্তু একটাই শব্দ, এজমালি সম্পত্তি। তো চলুন আর দেরি না করে প্রথমে এই শব্দটার মানেটাই একদম পরিষ্কার করে জেনে নিই। খুব সহজ করে যদি বলি, এজমালি সম্পত্তি হল এমন একটা প্রপার্টি যার মালিক একজন নন, বরং অনেকজন উত্তরাধিকারী একসাথে। মানে এটা একটা জয়েন্ট ওনারশিপ। ধরুন একটা বড় কেক টেবিলের উপর রাখা আছে। বাড়ির সবাই জানে যে এই কেকের একটা অংশ তারা পাবে, কিন্তু কেকটা এখনও কাটা হয়নি, তাই কার পিস কোনটা বা কারটা কতটুকু বড় সেটা ঠিক করা হয়নি। এজমালি সম্পত্তিও ঠিক সেরকমই, অবিভক্ত, যেখানে সবার অধিকার আছে কিন্তু কারো অংশ আলাদা করে চিহ্নিত করা নেই। একটা কথা কিন্তু পরিষ্কারভাবে মনে রাখতে হবে, এই যে ভাগাভাগির প্রক্রিয়া, এটা কিন্তু কোনো গ্রাম্য সালিশ বা ব্যক্তিগত মতামতের উপর চলে না। এর পুরোটাই চলে বাংলাদেশের সুনির্দিষ্ট কিছু আইনের উপর ভিত্তি করে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, রেজিস্ট্রেশন অ্যাক্ট, পার্টিশন অ্যাক্ট আর মুসলিম বা হিন্দুদের জন্য তাদের নিজস্ব উত্তরাধিকার আইন, এই সব কিছু মিলেই কিন্তু পুরো প্রক্রিয়াটা নিয়ন্ত্রিত হয়। এখানে ইচ্ছামতো কিছু করার সুযোগ নেই। আচ্ছা, এবার আমরা এমন একটা জায়গায় এসেছি যেটাকে বলতে পারেন একটা ক্রসরোড বা চৌরাস্তা। এখান থেকে রাস্তা দুটো ভাগ হয়ে যাবে, আর কোন রাস্তায় এগোতে হবে সেটা নির্ভর করবে মাত্র একটা ফ্যাক্টরের ওপর: সম্পত্তির মূল মালিক অর্থাৎ দাদা জীবিত আছেন নাকি তিনি মারা গেছেন। কারণ এই দুটো সিনারিওর জন্য আইনি প্রক্রিয়া কিন্তু শুরুতেই একদম দুটো ভিন্ন দিকে মোড় নেয়। এই যে দেখুন, এখানে দুটো পথের পার্থক্যটা কত পরিষ্কার। যদি দাদা জীবিত থাকেন তাহলে ব্যাপারটা কিন্তু অনেকটাই সহজ। সব উত্তরাধিকারীরা যদি একমত হন, তাহলে সবাই মিলে একটা বন্টননামা দলিল করে সেটা রেজিস্ট্রি করে নিলেই ভাগাভাগি কমপ্লিট, সিম্পল। কিন্তু দাদা যদি মারা গিয়ে থাকেন, তখন কিন্তু গল্পটা আর এত সহজ থাকে না। তখন আমাদের আইনের পথে একটু জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। দাদা মারা গেলে প্রক্রিয়াটা শুরু করার জন্য দুটো কাজ করতেই হবে, এগুলো একদম ম্যান্ডেটরি। এর প্রথমটা হলো ওয়ারিশ সনদ বা সাকসেশন সার্টিফিকেট জোগাড় করা। এটার মাধ্যমে অফিসিয়ালি প্রমাণ করা হয় যে কারা কারা আইনত উত্তরাধিকারী। এটা হলো লিস্ট তৈরি করার মতো। আর দ্বিতীয় কাজটা হলো সেই লিস্ট অনুযায়ী কার ভাগে কতটুকু সম্পত্তি পড়বে সেটা বের করা। মুসলিম হলে শরিয়া আইন অনুযায়ী, আর হিন্দু হলে তাদের উত্তরাধিকার আইন অনুযায়ী এই হিসাবটা করতে হবে। একটা কথা মাথায় গেঁথে নিন, এই দুটো ধাপ পার না করে আপনি ভাগের ব্যাপারে এক চুলও এগোতে পারবেন না। বেশ, ওয়ারিস কারা আর কার ভাগ কতটুকু, এই হিসাবটা তো হয়ে গেল। এবার আসে সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার পালা। এখান থেকেও পথ কিন্তু দুটো। একটা হলো নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা, মানে সমঝোতার পথ। আর অন্যটা হলো আদালতের দরজা দিয়ে হাঁটা, মানে আইনি লড়াইয়ের পথ। আর আপনার এই একটা সিদ্ধান্তই ঠিক করে দেবে যে পুরো প্রক্রিয়াটা শান্তিপূর্ণভাবে শেষ হবে নাকি বছরের পর বছর ধরে ঝুলে থাকবে। ব্যাপারটা কিন্তু শুধু আইনি না, অনেক বেশি ইমোশনাল। কারণ এই একটা সিদ্ধান্তের উপরই নির্ভর করছে আপনার কত সময় যাবে, কত টাকা খরচ হবে, আর সবচেয়ে বড় কথা, আপনার পারিবারিক সম্পর্কগুলো টিকবে কিনা। একটা ভুল পদক্ষেপ নিলে কিন্তু শুধু টাকা বা সময় নষ্ট হবে না ভাই, ভাই বোনের সম্পর্ক, পরিবারের বন্ধন, এগুলো চিরদিনের জন্য নষ্ট হয়ে যেতে পারে। এজন্যই বলি, এই ধাপে এসে খুব সাবধানে, খুব ভেবেচিন্তে পা ফেলতে হবে। এখানে দেখুন, দুটো পথের তুলনাটা একেবারে চোখের সামনে। বাম দিকে আছে পার্টিশন ডিড বা বন্টননামা দলিল। এটা হলো শান্তির পথ, মানে সমঝোতার পথ।
যদি পরিবারের সব উত্তরাধিকারী মানে একজনও বাদ না দিয়ে সবাই একমত হন তাহলে এটাই বেস্ট অপশন, সময়ও কম লাগবে, খরচও কম। কিন্তু ঝামেলাটা হয় তখনই যখন একজনও বেঁকে বসেন। যদি শুধু একজনও বলেন আমি মানি না, তখনই আপনাকে ডান দিকের রাস্তায় যেতে হবে, মানে বাটোয়ারা মামলা করতে হবে। আর তার মানেই হলো আদালতের বারান্দায় বছরের পর বছর ঘোরা আর কারি কারি টাকা খরচ। আচ্ছা, ধরুন ভাগাভাগি হয়ে গেল, সবাই খুশি, কিন্তু ভাববেন না কাজ এখানেই শেষ। আসল কাজ তো এখনও বাকি। শুধু কাগজে কলমে ভাগ হলেই হবে না, আপনার নতুন মালিকানাকে সরকারি রেকর্ডে পাকা করতে হবে। এটাই আপনার অধিকারকে ফাইনালি সুরক্ষিত করবে। সম্পত্তি ভাগ হয়ে যাওয়ার পর এই দুটো কাজ হল আপনার মালিকানার ওপর সরকারি সিল মেরে দেওয়ার মতো, একদম বাধ্যতামূলক। প্রথমটা হল নামজারি বা মিউটেশন। সহজ কথায় সরকারি যে জমির খাতা আছে সেখান থেকে আগের মালিকের নাম কেটে আপনার নামটা বসানো। আর দ্বিতীয়টা হল খতিয়ান সংশোধন, মানে জমির যে ম্যাপ বা রেকর্ড আছে সেখানে নতুন সীমানা আর নতুন মালিক হিসেবে আপনার নামটা আপডেট করা। মনে রাখবেন, এই দুটো কাজ যদি না করেন তাহলে আপনার ভাগের দলিলটা কিন্তু আইনত পুরোপুরি শক্তপোক্ত হবে না, অসম্পূর্ণই থেকে যাবে। এতক্ষণ তো আমরা কি করতে হবে তা নিয়ে কথা বললাম, কিন্তু কি করা যাবে না সেটা জানাও কিন্তু সমান জরুরি। কারণ কিছু সাধারণ ভুল আছে যেগুলো দেখতে ছোট মনে হলেও পুরো প্রক্রিয়াটাকেই বরবাদ করে দিতে পারে। চলুন একদম শেষ ধাপে এসে আমরা সেই জরুরি আইনি সতর্কতাগুলো জেনে নিই। এগুলো আপনাকে ভবিষ্যতের অনেক বড় ঝামেলা থেকে বাঁচিয়ে দেবে। এই 3টা কথা একেবারে মাথায় গেঁথে নিন, এগুলোর ব্যাপারে কোনো ছাড় নেই। 1 নম্বর, যতজন আইনসম্মত উত্তরাধিকারী আছেন তাদের সবাইকে অন্তর্ভুক্ত করতেই হবে। যদি ভুল করে বা ইচ্ছে করে একজনও বাদ পড়েন তাহলে পুরো ভাগটাই বাতিল বা অবৈধ হয়ে যাবে। 2 নম্বর, মুখে মুখে কথা হয়েছে, এর কোনো আইনি দাম নেই, 1 পয়সাও না। সব চুক্তি, সব কথা অবশ্যই লিখিত হতে হবে। আর 3 নম্বর, শুধু লিখলেই হবে না, সেই লিখিত দলিলটা সরকারিভাবে রেজিস্ট্রি করতে হবে, না হলে সেই দলিলের কোনো আইনগত ভিত্তি থাকবে না। এই 3টার যে কোনো একটা ভুল মানেই আপনার সব কষ্ট, সব সময়, সব টাকা, সব কিছুই পানিতে যাবে। সবশেষে একটা কথা বলতেই হবে, আর এটা সম্ভবত আজকের আলোচনার সবচেয়ে জরুরি কথা। দেখুন, প্রত্যেকটা পরিবারের গল্প আলাদা, তাদের সম্পত্তির ধরনও আলাদা। আমরা এখানে একটা সাধারণ রোডম্যাপ নিয়ে আলোচনা করলাম মাত্র, কিন্তু এটা কখনোই একজন আইনজীবীর পরামর্শের বিকল্প হতে পারে না। একমাত্র একজন অভিজ্ঞ আইনজীবী আপনার কেসের সব কাগজপত্র দেখে, আপনার পারিবারিক পরিস্থিতি বুঝে আপনাকে সঠিক পথটা দেখাতে পারবেন। তাই নিজের অধিকার যদি আসলেই সুরক্ষিত করতে চান আর ফিউচারে যে কোনো আইনি প্যাচ থেকে বাঁচতে চান, তাহলে দেরি না করে একজন ভালো আইনজীবীর সাথে কথা বলুন। বিশ্বাস করুন, এটাই হবে আপনার জন্য সবচেয়ে নিরাপদ আর বুদ্ধিমানের কাজ।